বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ৯ নভেম্বর, ২৪ কার্তিক এবং ফেরসি ১৮ অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরান বিরোধী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং বাংলাদেশে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সতর্ক করে দিয়ে বলেছেন, বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান চলছে, ব্যর্থই হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে কঠোর প্রতিক্রিয়া। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পরমাণু সমঝোতায় ফিরতে পারবে আমেরিকা, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ইরানের সামরিক মহারাষ্ট্রে 2 মার্কিন ড্রোনের প্রবেশের চেষ্টা পিছু হটতে বাধ্য করেছে ইরানি সেনারা। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এবং ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত, চলছে সমালোচনা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার জন্য পরিষ্কার বার্তা হচ্ছে বর্তমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায় নিতে হবে এবং পরমাণু সমঝোতার সদস্য হিসেবে তাকে ফিরতে হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমেরিকাকে কথা প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাইদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, ওয়াশিংটনকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট আবারও যাতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে পুরো বিশ্ব এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে মশকরা করতে না পারেন। ইরানি মুখপাত্র স্পষ্ট করে বলেন, আমেরিকার সামনে পথ পরিষ্কার এবং তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতে হবে। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে ফিরতে হলে তাকে তার বর্তমান পথ থেকে সরে আসতে হবে। সাইদ খাতিবজাদে স্পষ্ট করে বলেন, আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরার আগে তেহরানের বিরুদ্ধে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। ইরানের এই মুখপাত্র আরো বলেন, আমেরিকা এখন কোনোভাবেই পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয়। সেক্ষেত্রে তারা পরমাণু সমঝোতার অন্য কোনো পক্ষকে এ বিষয়ে কোনো রকমের কোনো আহ্বান জানাতে পারে না। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন ও দেশটির উপর থেকে আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস টেলিফোনে কথা বলেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক টুইটার বার্তায় জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে এই টেলিফোন আলাপ হয়েছে এবং এতে চলতি মাসে অনুষ্ঠেয় ভিয়েনা আলোচনা কেন্দ্রিক কথাবার্তা হয়েছে। ওই টুইটার বার্তায় বলা হয়েছে, জার্মানি দ্রুত গতিতে ভিয়েনা সংলাপ থেকে ফল বের করে আনতে চায় যাতে পরমাণু সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়িত হতে পারে। তবে এই সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থার জন্য যে আমেরিকা এবং জার্মানি সহ 3 ইউরোপীয় দেশ দায়ী সে কথা জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তায় উল্লেখ করা হয়নি। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক 6 দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে। যেসব কারণে ভিয়েনা সংলাপ থেকে ফল বের হয়ে আসছে না তার অন্যতম হচ্ছে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন সিদ্ধান্ত। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার কিছু নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের পরও বহাল রাখতে চায় ওয়াশিংটন। একই সঙ্গে আমেরিকার বর্তমান
বাইডেন প্রশাসন বলেছে, পরবর্তী মার্কিন সরকারগুলি সমঝোতা থেকে যে বেরিয়ে যাবে না সেই সংক্রান্ত নিশ্চয়তা দেওয়া বর্তমান প্রশাসনের পক্ষে সম্ভব নয়, কিন্তু ইরানের পক্ষে এই ধরনের ভঙ্গুর অবস্থা মেনে অসম্ভব বলে তেহরান জানিয়ে দিয়েছে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার দুটি ড্রোনের গতিপথে বাধার সৃষ্টি করেছে ইরানি সেনারা। মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ায় এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। সামরিক মহড়ার মিডিয়া সেল থেকে আজ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন দুটি ইরানের ফ্লাইট ইনফরমেশন রিজন এবং এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল অ্যাটমিক্স MQ-9 রিপার এবং নর্থ্রপ গ্রুম্যান আর Q-4 গ্লোবাল হক ড্রোন প্রবেশ করে। মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি আকাশসীমার কয়েক কিলোমিটার দূরে থাকতে এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলো মহারাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এরপরেই ড্রোন দুটি ওই এলাকা থেকে চলে যায়। গত রোববার থেকে ইরানের সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ব্রিগেড, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী জুলফিকার 14 নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তায়া। ফিলিস্তিনি জনগণকে টার্গেট করে আমেরিকা যেসব প্রস্তাব পাশ করেছে সেগুলো সংশোধনেরও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রতিনিধি দলে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ছিলেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়ার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকার ভুলণ্ঠিত করার মাধ্যমে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের বিষয়টিকে যখন ইহুদিবাদী ইসরায়েল দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, তখন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর এই আলোচনা হল। ফিলিস্তিনের জন্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব বাইতুল মুকাদ্দাসে মার্কিন কনসুলেট খোলা সহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী সাত্তায়া। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এছাড়া মামলার রায়ে SK সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা SK সিনহাকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে মানি লন্ডারিং এ 7 বছর আর অর্থ আত্মসাতের মামলায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে SK সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে অপর 10 আসামির মধ্যে 2 জনকে খালাস এবং 1 জনকে 4 বছর আর অপর 7 জনের 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান বিচারপতিকে নিম্ন আদালতে দণ্ড দেওয়া হলো। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে 2017 সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান প্রধান বিচারপতি SK সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বর্তমানে তিনি বিদেশেই অবস্থান করছেন। ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে SK সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2019 সালের 10 জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1-এ এই মামলা করা হয়। মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। 2019 সালের 9 ডিসেম্বর SK সিনহা সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর মামলায় SK সিনহা সহ 4 জন অভিযুক্তকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রাজ্যের হোজাই জেলার লামডিং এলাকার 4টি গ্রামের প্রায় 550-র বেশি পরিবারের কমপক্ষে 2000 মানুষকে উচ্ছেদ করেছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে বেদখলকারীদের কবল থেকে 1410 হেক্টর ভূমি উদ্ধার করা হবে। গণমাধ্যমে প্রকাশ, সোমবার লামডিং বনাঞ্চল এলাকার কোমরপানি, লংসিপাই, বেতনলা, পাগলাবস্তি এলাকায় উচ্ছেদ চালিয়েছে হোজাই জেলা প্রশাসন। লামডিং এর উচ্ছেদ অভিযানে বৈধতা দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এখানে নাকি কয়েকটি পরিবার জমি বেদখল করে আদা ও হলুদের চাষাবাদ করে বছরে 25 কোটি টাকা রোজগার করছে, তাই তাদেরকে উচ্ছেদ করছে তার সরকার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। গাড়িতে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। আরো জানাচ্ছেন আমাদের কলকাতার প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। গাড়িতে করে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। একটা পাড়ায় রেশন নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সবাই নিয়ে নিতে পারবেন। তিনি আজ মঙ্গলবার রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পাল্টা জবাবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রেশন প্রকল্পের বিরুদ্ধে আপনারা জানেন, যারা রেশন মালিক বা ডিলার আছেন তারা কোর্টে গেছেন। উনি রেশন প্রকল্প চালু করে দিতে বলছেন, কিন্তু তার জন্য যে ফান্ডিং, সেই ফান্ডিং এর ব্যবস্থা করেন। এই প্রকল্প বেশি দিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে না, বলছিলেন সুকান্ত মজুমদার। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বিজেপির নাম না করে বলেন, ইস্তেহারে আমরা যা বলি আমরা সেটা করি। কিন্তু একমাত্র রাজনৈতিক দল যারা বলে আচ্ছা দিন বা সুদিন আসবে, কিন্তু তার পরিবর্তে খারাপ দিন এসে যায়। বিজেপি বিধায়করা বিধানসভায় উপস্থিত না থাকায় মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না। যখন ইচ্ছে হয় তারা আসেন, না হলে আসেন না। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুজোর মরশুমে ইচ্ছে করে মুখ্যমন্ত্রী বিধানসভা খুলে রেখেছেন যাতে বিরোধী পক্ষ সেখানে অংশগ্রহণ করতে না পারে। সিপিএমের মতো নাস্তিক দলও এ সময় বিধানসভা চালু রাখত না। নিয়ম মেনে বিধানসভা চালাতে হবে তাকে। আমাদের বিধায়করা জনগণের সাথে আছেন, থাকবেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরছি বিশেষ সংবাদে। পাকিস্তানের তেহরিক তালেবান বা টিটিপির সঙ্গে 1 মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে সে দেশের সরকার। দুই পক্ষ রাজি থাকলে অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়তে পারে। স্থানীয় সময় গতকাল সোমবার সংশ্লিষ্ট এক মুখপাত্র গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। ধারণা করা হচ্ছে দেশটিতে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠায় প্রথম পদক্ষেপ হতে পারে এটি। আজ মঙ্গলবার অস্ত্রবিরতি শুরু হয়ে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগেও বহুবার দুই পক্ষ শান্তি আলোচনায় বসেছিল, তবে তাতে কোনো কাজ হয়নি। এদিকে পুরোপুরি অস্ত্রবিরতির জন্য পাকিস্তান সরকারের হাতে বন্দী থাকা কয়েকজন সদস্যের মুক্তি দাবি করেছে টিটিপি। টিটিপির এক মুখপাত্র রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, তারা আলোচনায় বসতে তৈরি আছেন, যে আলোচনা দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতের সরকারের 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে আবারও ভিত্তিহীন পুরনো কিছু অভিযোগ তুলেছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে আবারও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি তার ভাষায় সন্ত্রাসবাদের প্রতি ইরানের সহায়তা, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মার্কিন নাগরিক সহ বিদেশি নাগরিকদের অন্যায়ভাবে আটকের বিষয়ে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন।
ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসলামী এই দেশটির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার করে আসছে মার্কিন সরকার। 2015 সালে ইরানের সঙ্গে 6 বৃহৎ শক্তি পরমাণু সমঝোতা স্বাক্ষর করে, কিন্তু ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালে পরমাণু সমঝোতা থেকে একতরফা ভাবে বেরিয়ে গিয়েছিল। মূলত ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে না পারার ও দেশটির আঞ্চলিক তৎপরতায় বাধা দিতে না পারার কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন যে তিনি পরমাণু সমঝোতায় ফিরতে চান, কিন্তু ভিয়েনায় এ নিয়ে 6 দফা আলোচনা অনুষ্ঠানের পরও কোনো সমঝোতা হয়নি দুই পক্ষের মধ্যে। ইরানের উপর চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কারণেই এই অচলাবস্থা দেখা দিয়েছে। মার্কিন সরকার এই আলোচনায় ইরানের আঞ্চলিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও যুক্ত করতে চায় বলে বারবার আলোচনায় ব্যর্থ হচ্ছে। মার্কিন সরকার ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওয়াদা দিলেও তা বাস্তবায়ন করেনি। এখন আবার পুরনো সমঝোতা বাস্তবায়নের বিষয়ে নানা শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা পরমাণু সমঝোতার নামে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য তৎপরতাকেও সীমিত করতে চায়। ইরান বলছে পরমাণু সমঝোতায় ফিরতে হলে প্রতিশ্রুত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আবারও চুক্তি থেকে বেরিয়ে না যাওয়ার বিষয়ে গ্যারান্টি দিতে হবে। এছাড়াও পরমাণু বহির্ভূত কোনো বিষয়ে ইরান কোনো আলোচনাই করবে না। ইরানের প্রতিরক্ষা ক্ষমতার বিষয়ে কোনো দেশই মন্তব্য করার অধিকার রাখে না বলে ইরানের কর্মকর্তারা উল্লেখ করে আসছেন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃশ্যপথ এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া 27% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে রাজধানী সহ সারা দেশের যাত্রীদের কাছ থেকে এর চেয়ে বেশি মাত্রায় ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য লিটারে 15 টাকা বাড়ানোর কারণে পরিবহন মালিকদের চাপে পরিবহন ভাড়া 27% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজধানী সহ সারা দেশে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রী সাধারণের। আর বেশি ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি গুলিস্তান থেকে আগারগা যাব, আগে 25 টাকা নিত, এখন 35 টাকা নিয়েছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, আমরা যেটা টেলিভিশনে খবরে দেখেছি তার থেকে একটু বেশি মনে হচ্ছে। দিনাজপুর থেকে আসছি ঢাকায়, তখন 600 টাকা টিকিট ছিল, পরে আবার 150 টাকা বেশি নিয়ে আসলাম কালকে। আজকে এখন আবার যাবো বিজনেস ক্লাসটায়, ওটা 850 টাকা চাচ্ছে। তবে সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে আরও একবার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া আদায়ের অনুরোধ জানিয়ে বলেছেন, তা না হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটি এর মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এদিকে জ্বালানি তেলের দাম এবং বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে 8টি প্রগতিশীল ছাত্র সংগঠন। এর আগে সকাল 12:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নেন। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এদিকে ট্রাক, ভ্যান, লরি ধর্মঘট চালু থাকার কারণে চাহিদার তুলনায় পণ্য রাজধানীর বাজারে আসছে না। গত একদিনের ব্যবধানে খুচরা বাজারে আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি ও ডিম বাড়তি দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে বাজারে ভোক্তার নাভিশ্বাস বাড়ছে। ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের জ্বালানি তেলের বর্ধিত দাম কমানোর দাবি করার পাশাপাশি
সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। বিবৃতিতে জিএম কাদের আরো বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন এই বিদায় নিতে হবে, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছে। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পরমাণু সমঝোতায় ফিরতে পারবে আমেরিকা, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ইরানের সামরিক মহারাষ্ট্রস্থলে 2 মার্কিন ড্রোনের প্রবেশের চেষ্টা পিছু হটতে বাধ্য করেছে ইরানি সেনারা। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এবং ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত, চলছে সমালোচনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।